আমি দেখতে খুব সুন্দরী না হলেও আমার চুল এতটাই সুন্দর ছিল যে আমাদের গ্রামের সবাই আমার চুল দেখে আকৃষ্ট হয়ে যেত। আমার চুল অনেক লম্বা, কালো ও ঘন ছিল। বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি গেলাম তখন প্রত্যেক দিন রাতে শাশুড়ি আমার চুলে বেনুনি করে দিত এবং আমার চুলের খুব তারিফ করতো ও বলতো, তোর চুল দেখেই তো আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। তারপরে একদিন আমার শাশুড়ির আজব কাণ্ড দেখে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। উনি যা করেছিলেন তাতে মনে হয়েছিল আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ সেদিন উনি আমার চুলের আগাদিক ধরে এক গ্লাস দুধের মধ্যে ডুবিয়ে চুলটা আবার তুলে নিলেন। ওই দুধটা আমাকে খেতে দিলেন। সব কিছু দেখার পরে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও শাশুড়ি আমাকে জোর জবরদস্তি দুধটা খাইয়েছিল। জানি না আমার শাশুড়ি কেন এরকম উদ্ভট কাণ্ড করেছিল। প্রথম দিন শাশুড়ির ওই রকম উদ্ভট কাণ্ড দেখে ভেবেছিলাম হয়তো ওনার মাথাটাই খারাপ হয়ে গেছে। তারপর ওই দুধ খাওয়ার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান থাকতো না। আমি অজ্ঞান হয়ে যেতাম। তারপর সকালবেলা যখন আমার ঘুম ভাঙতো তখন ভয়ে আমার আত্মা কেঁপে উঠত। কারণ চোখ খুলে দেখতাম একটা কালো ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যে আমাকে কেউ বেঁধে রেখেছে এবং ওই অন্ধকার ঘরের একটা ছোট্ট ফুটো দিয়ে বাইরের আলো দেখা যেত। শুধু তাই নয়, আমার অত লম্বা চুল এলোমেলো হয়ে থাকতো। আসলে আমাদের গ্রামের সবাই আমার লম্বা চুলের খুব তারিফ করত। আমার চুল মাথা থেকে পুরো হাঁটু পর্যন্ত ছিল এবং আমি এক পা ফেললে আমার চুল নড়ে উঠত। আমার চুলে একটা আলাদা রকম গ্লেজ ছিল এবং আমাদের গ্রামের সবাই বলতো এটা ভগবানের দান। ভগবানের জন্যই আমি এত সুন্দর লম্বা চুল পেয়েছি। আমার সঙ্গে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনাটি শুনে আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে ও আপনাদের পুরো শরীর কেঁপে উঠবে। একটা মেয়ে অনেক আশা ও স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি যায়, কিন্তু যখন শ্বশুরবাড়ি গিয়ে তার আশা ও স্বপ্ন ভেঙে যায় তখন সেই মেয়েটার উপর দিয়ে যা কষ্ট যায় সেই কষ্টটা বোঝার মতো ক্ষমতা কারো থাকে না, শুধুমাত্র নিজের বাবা মা ছাড়া। আমার নাম দিয়া। আমি খুব সাধারণ ঘরের মেয়ে ছিলাম। আমরা 3 ভাই বোন ছিলাম। আমি বাড়ির ছোট মেয়ে, তাই আমার বাবা মা খুব ধনী না হলেও ছোট থেকে আমাকে রানীর মতো করে মানুষ করেছে। আমার 2 দাদা আমাকে ভীষণ ভালোবাসতো। বড় হওয়ার পরেও তারা আমাকে ছোট বাচ্চার মতোই আগলে রাখতো ও ভালোবাসতো। আমি গ্রামের স্কুল থেকে পড়াশোনা করেছিলাম। তারপরে আমার বয়স এখন 22 বছর। তখন আমার বাবা মা আমার জন্য পাত্র দেখতে শুরু করলো। আসলে আমাদের গ্রামে মেয়েদের 18 বছর হতে না হতেই বিয়ে দিয়ে দিত। কিন্তু আমার বাবা একটু উন্নত খেয়ালের মানুষ ছিলেন। তাই উনি লোকের কথা শুনে আমার বিয়ে 18 বছর বয়সে দেননি। উনি যখন বুঝতে পারলেন এবার আমি ঘর সংসার সামলে নিতে পারবো, তখন আমার জন্য পাত্র দেখা শুরু করলেন। তার আগে গ্রামের অনেক লোকে আমার বিয়ের ব্যাপারে অনেক কিছু বলতো। গ্রামের লোকেরা ভাবতো বাবা হয়তো আমাকে চিরকাল বাড়িতেই বসিয়ে রাখবে। টাকা খরচের ভয়ে হয়তো বাবা আমার বিয়ে দেয় না। কিন্তু আমার বাবা গ্রামের লোকের কোনো বাজে কথায় গুরুত্ব দেয়নি। তারপর আমাদের পাশের গ্রামের সৈকত নামের একটা ছেলের সঙ্গে আমার বিয়ে পাকা হয়। আমাদের চাইতে তারা খুব ধনী ছিল। আমার শাশুড়ি ও তার বড় ছেলে সৈকত যখন আমাকে দেখতে এসেছিল তখন হবু শাশুড়ি আমার মাথা থেকে পা পর্যন্ত আমাকে হাত দিয়ে দেখেছিল। এমনকি আমি যখন শাড়ি পরে শাশুড়ির সামনে বসেছিলাম তখন উনি আমার শাড়িটা একটু উপরের দিকে তুলতে বলেছিলেন। উনি যখন শাড়িটা পা থেকে একটু উপরের দিকে তুলতে বলেছিলেন তখন তো আমি ভয় পেয়ে গেছিলাম। ওই সময় আমার মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না যে আমার হবু শাশুড়ি যেটা বলছে সেটা আমার করা ঠিক হবে কিনা। মা তখন ঘাবড়ে গিয়ে আমাকে চোখে চোখে ইশারা করে বলেছিল যে আমার শাশুড়ি যেটা বলছে আমি যাতে সেটা করেই। তারপর আমি যখন শাড়িটা উপরের দিকে তুললাম তখন উনি ভালো করে আমার পায়ের পাতা দেখলেন। জানি না উনি আমার পায়ের মধ্যে এমন কী দেখেছিলেন। শুধু তাই নয়, আমি মাথার মধ্যে কাপড় দিয়ে তাদের সামনে বসেছিলাম। আমার শাশুড়ি তখন আমার মাথা থেকে কাপড় সরিয়ে আমার চুলের মধ্যে হাত দিয়ে দেখলেন এবং আমার চুল দেখার পরে উনি সঙ্গে সঙ্গে আমার বাবা মাকে ডেকে বললেন এই বিয়েতে ওনারা রাজি আছেন এবং আমার সঙ্গে সৈকতের যাতে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়। তাই আমার শাশুড়ির কথা অনুযায়ী সৈকতের সঙ্গে আমার বিয়ে 1 মাস পরেই হয়েছিল। বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে এলাম তখন প্রথমে তো আমাকে সব কিছুই ভালো লেগেছিল। আমার শ্বশুরবাড়িটাও খুব বড় ছিল। আমার শ্বশুরবাড়িতে দেওর, শ্বশুর ও আমার শাশুড়ি থাকতো। আমার বর তো তার কাজকর্মে এতটা ব্যস্ত থাকতো যে আমাকে সময় দিতে পারতো না। আমার বরেরা 2 ভাই। আমার দেওর খুব ছটফটে স্বভাবের ছিল। সে তো আমার সঙ্গে খুবই ইয়ার্কি করতো। কিন্তু আমি ছোট থেকেই খুব শান্ত স্বভাবের ছিলাম। তাই আমার দেওর মাঝে মধ্যে আমার চুল ধরে টানাটানি করে আমাকে খুবই বিরক্ত করলেও আমি লজ্জায় তাকে কিচ্ছু বলতে পারতাম না। বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার পরে আমার শ্বশুর আমাকে নিজের মেয়ের মতো মনে করে শ্বশুরবাড়ির সবার ব্যাপারে সব কিছু বুঝিয়ে বলেছিলেন এবং এটাও বলেছিলেন আমার শাশুড়ি নাকি অন্ধবিশ্বাস ও কুসংস্কারে খুব বিশ্বাস করে এবং শ্বশুরমশাই বলেছিলেন উনি নাকি আমার শাশুড়িকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে এসব কুসংস্কার কিভাবে একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয়।
কিন্তু উনি কারো কথা শুনতেন না। উনি সবসময় নিজের মনমানি করতেন। এমনকি উনি সাধু বাবা, তান্ত্রিক বাবা এইসব লোকের উপরে খুব বিশ্বাস করতেন। শ্বশুরবাড়িতে আমার শ্বশুর সবার থেকে একটু আলাদা মানুষ ছিলেন। উনি আমাকে বোঝার চেষ্টা করতেন। এমনকি আমার বড়ও আমার অনুভূতি বোঝার চেষ্টা করতো না। কিন্তু আমার যখনই মন মেজাজ খারাপ থাকতো তখন শ্বশুরমশাই আমার সঙ্গে বসে দুটো কথা বলতেন। তখন মনে হতো যাক এই বাড়িতে কেউ তো আছে যে আমাকে নিজের মেয়ের মতোই মনে করে। ওদিকে দিন দিন আমার শাশুড়ি এমন এমন কাণ্ড করতো যে আমার খুবই আশ্চর্য লাগতো। বিয়ের 2-3 মাস পরে আমি শাশুড়ির উদ্ভট কাণ্ড কারখানাগুলো লক্ষ্য করতে শুরু করেছিলাম। ওদিকে আমার শ্বশুরবাড়িতেও নতুন বউ হিসেবে যখন আমাকে কেউ দেখতে আসতো তখন তারা আমার লম্বা চুলের খুব তারিফ করত। কিন্তু আমার বর বিয়ের পরে কোনো দিন আমার সৌন্দর্যের বা আমার লম্বা চুলের তারিফ করেনি। এমনকি আমি যখন রাতের বেলা বরের সঙ্গে ঘুমিয়ে থাকতাম তখন সে আমার লম্বা চুলের জন্য খুবই বিরক্ত হয়ে বলতো, কিসের জন্য তোমার চুলগুলোকে এইভাবে বিছানার মধ্যে ফেলে রেখেছো? আমার ভীষণ বিরক্ত লাগে। তুমি যখন নিজের চুল সামলে রাখতে পারো না তাহলে এত বড় বড় চুল কেটে ফেলে দাও না কেন? যেই চুলের জন্য আমি নিজের উপর খুব গর্ববোধ করতাম সেই চুলের জন্য আজ আমার নিজেকেই খুব ছোট মনে হচ্ছিল। কারণ একটা বিবাহিত মেয়ে সাজুগুজু করে তৈরি হয়ে থাকে শুধুমাত্র তার স্বামীর জন্য। কিন্তু সেই মেয়েটার সৌন্দর্যের তারিফ যদি তার স্বামী না করে তাহলে তার সৌন্দর্য ও সাজুগুজুর কোনোই মূল্য থাকে না। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। আমার চুলের তারিফ সবাই করতো, শুধু আমার বর ছাড়া। এদিকে আমার শাশুড়ি বাড়ির সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে ফেলে দিয়েছিল। বাড়ির সমস্ত কাজকর্ম, রান্নাবান্না, বাড়ির সবার খেয়াল রাখা সব কিছু আমাকেই করতে হতো। কোনো কাজে ভুল ত্রুটি হলে শাশুড়ি আমাকে কথা শোনাতে ছাড়তেন না। এমনকি আমি যেহেতু খুব সহজ সরল ছিলাম তাই শাশুড়ি আমাকে এটার জন্য বকাবকি করতেন আর বলতেন যে তুমি কেমন স্ত্রী, নিজের বরকে কিভাবে আকৃষ্ট করতে হয় সেটাও জানো না? যত দিন যাচ্ছিল শাশুড়ির আসল চেহারা আমার সামনে ফুটে উঠছিল। বিয়ের 3-4 মাস পরে বরের বাড়ি আসার আগেই শাশুড়ি প্রত্যেক দিন রাতের বেলা আমার ঘরে আসতো এবং নিজের হাতে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিত আর বলতো আজ রাতে যেমনভাবে বলেছি সেরকমভাবেই কাজ করবে। আর নিজের বরকে কিভাবে শরীর দেখিয়ে পাগল করতে হয় তুমি কি সেগুলো কিছুই জানো না? সেটাও আমাকেই শেখাতে হবে। তারপর আমার মাথা থেকে কাপড়টা সরিয়ে দিয়ে বললেন, এই ঘরের মধ্যে মাথায় কাপড় দেওয়ার কী দরকার? কাপড়টা যত পারো খুলে খুলে রাখো, যাতে তোমার শরীরটা দেখা যায়। তবেই তো তোমার স্বামী তোমার দিকে আকৃষ্ট হবে। মাথায় কাপড় এই ঘর থেকে যখন বেরোবে তখন দিবে। নিজের বরের সামনে মাথায় ও গায়ে কাপড় থাকলে বরের তো কোনোদিন ইচ্ছে হবে না সম্পর্ক করার। তাই ইচ্ছেটা তোমাকেই তার মনের মধ্যে জাগাতে হবে। এইসব কথা বলে উনি রাগ করে আমার ঘর থেকে বিড়বিড় করতে করতে চলে গেলেন। এদিকে আমার বিয়ে 6 মাস হতে না হতেই শাশুড়ি এই কথাটা বলতে শুরু করে দিয়েছিলেন যে আমি এখনও কেন গর্ভবতী হয়নি। আমার শাশুড়ি যখন আমার গর্ভবতী হওয়া নিয়ে কথা তুলতেন তখন আমার শ্বশুর শাশুড়িকে বলতো, বিয়ে হতে সবেই 6 মাস হয়েছে আর তুমি কেন এইভাবে বৌমাকে উল্টোপাল্টা কথা বলছো? ওদের একটু সময় লাগবে তো, এতে তাড়াহুড়ো করার কি আছে? আমাদের ছেলে তো সারা দিন কাজেই ব্যস্ত থাকে, বৌমাকে সময় দেয় না। তার উপর তুমি বৌমাকে কটু কথা বলতেও ছাড়ো না। শ্বশুর যখন আমার সাপোর্টে কথা বলতো তখন আমার শাশুড়ি শ্বশুরমশাইকেও উল্টো পাল্টা কথা বলে দিতেন। আমার শাশুড়ি তখন শ্বশুরকে বলতেন, তোমার কেন এত দরদ হচ্ছে ওর প্রতি? আমার বৌমার মাঝে তোমাকে কথা বলার কোনো দরকার নেই। তুমি নিজের কাজের সঙ্গে মতলব রাখো। তুমি কি জানো এইসব ব্যাপারে? পাড়ার মহিলারা সবাই আমাকে উল্টো পাল্টা কথা বলে। তারা বলছে 6 মাস হয়ে গেছে এখনও সৈকতের বউ গর্ভবতী হয়নি কেন? তারপর শাশুড়ি বলল, আমার তো এটা ভয় হচ্ছে যে আমি কোনো বন্ধা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিইনি তো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে শাশুড়ির সব কিছু শুনতাম, কিন্তু একটাও কথা বলার সাহস হতো না। কারণ উনি যখন আমার শ্বশুরকেই ছেড়ে কথা বলতেন না তাহলে আমি কোনো কিছু বললে তো উনি পুরো বাড়িটা নিজের মাথায় তুলে বসতেন। তাই আমি কোনো কিছু না বলে শাশুড়ির সব কটু কথা মুখ বুজে সহ্য করে থাকতাম। এইভাবে আমার শ্বশুরবাড়িতে দিন কেটেই যাচ্ছিল। যখনই আমার বাবা মা ফোন করে আমার সঙ্গে কথা বলতো তখন আমি খুব খুশি হয়ে তাদের সঙ্গে কথা বলতাম। আমি তাদেরকে এটা জানতেই দিইনি যে শ্বশুরবাড়িতে শাশুড়ি আমার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করে। কারণ তারা যদি এটা জানতে পারতো তাহলে তাদের খুবই কষ্ট হতো। এটা ভেবে আমি বাবা মাকে কোনো দিন কোনো কিছু বলিনি। বিয়ের 8 মাস পরেও আমি যখন গর্ভবতী হয়নি তখন আমার শাশুড়ি প্রত্যেক দিন রাতে বরের বাড়ি আসার আগে 1 গ্লাস করে গরম দুধ নিয়ে আসতো এবং ওই দুধের মধ্যে কিছু চূর্ণ মেশানোর পরে আমার চুলের আগা দিকটা ওই গরম দুধের মধ্যে চুবিয়ে দিত। তারপর চুলটাকে তুলে নিয়ে
আমাকে ওই দুধটা খেতে দিত আর বলতো এই দুধটা খাওয়ার পরেই নাকি আমি খুব তাড়াতাড়ি গর্ভবতী হয়ে যাব এবং উনি এই টোটকা নাকি অনেক বড় তান্ত্রিক বাবার কাছ থেকে জেনে এসেছেন। প্রথমে আমি যখন ওই দুধটা খেতে আপত্তি জানিয়েছিলাম তখন শাশুড়ি আমাকে অনেক ভয় দেখিয়েছিল, এটা বলে যে আমি যদি আগামী 1 মাসের মধ্যে গর্ভবতী না হতে পারি এবং পুত্র সন্তান যদি জন্ম দিতে না পারি তাহলে উনি আমাকে ধাক্কা মেরে এই ঘর থেকে বাইরে বের করে দিবেন। উনি আমাকে ঘর থেকে বের করার হুমকি দিয়েছিলেন। ওই ভয়টা আমার মনের মধ্যে ঢুকেছিল। তাই আমার শাশুড়ি যখন যা জড়িবুটি আমাকে খেতে দিত আমি চুপচাপ মুখ বন্ধ করে সেগুলো খেয়ে নিতাম। প্রত্যেক দিন উনি কিছু না কিছু জড়িবুটি এনে বলতেন ওই জড়িবুটিগুলো নাকি গ্রামের সবথেকে বড় তান্ত্রিক এবং সাধু বাবার কাছ থেকে উনি নিয়ে আসেন এবং ওই জড়িবুটি খেলে খুব তাড়াতাড়ি আমি গর্ভবতী হয়ে যাব, আমার গর্ভে পুত্র সন্তান আসবে। আমার শাশুড়ির দেওয়া জড়িবুটি এবং টোটকাগুলো ঠিকঠাক পালন করার পরে আমি 1 মাসের মধ্যেই কিন্তু গর্ভবতী হয়ে গেছিলাম। আমার শাশুড়ি তো ভীষণ খুশি ছিল এবং আমিও খুব খুশি ছিলাম এবং উনি তখন আরও বেশি ওই তান্ত্রিক বাবার উপরে অন্ধবিশ্বাস করতে শুরু করেছিলেন। উনি তো ওই তান্ত্রিক বাবা ছাড়া আর কিছুই বুঝতেন না, যদিও বা আমি কোনো দিন ওই তান্ত্রিক বাবাকে দেখিনি। আমি শুধু উনার নাম শুনেছিলাম আমার শাশুড়ির মুখে। শাশুড়ি ওই তান্ত্রিক বাবার কাছ থেকে যা জড়িবুটি ও টোটকা আমার উপর করতেন আমি কোনো দিন সেগুলোতে বাধা দিতে পারিনি। আমি বাধা দিলেই শাশুড়ি বাড়ি থেকে বের করার আমাকে হুমকি দিত। যাই হোক, বিয়ের 1 বছর পরে গর্ভবতী হয়েছিলাম, তাই বাড়িতে সবাই খুব খুশি ছিল। গর্ভবতী হওয়ার পরে আমার শাশুড়ি যখন প্রথম নিজের সঙ্গে করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল সেদিন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। শুধু তাই নয়, আমি তো আশ্চর্য হয়েছিলাম এটা ভেবে যে উনি নিজে একজন মহিলা হয়ে আমার সঙ্গে এত বড় খারাপ কাজ কি করে করতে পেরেছিলেন। সেদিন আমি খুব খুশি খুশি শাশুড়ির সঙ্গে ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে উনি আগে থেকে আমার জন্য ফাঁদ ফেলে রেখেছিলেন। ডাক্তারের কাছে যাওয়ার পরে জানি না উনি ডাক্তারের সঙ্গে চোখে চোখে কী ইশারা করেছিলেন। তারপর ডাক্তারে যখন আমাকে ইঞ্জেকশন দিয়েছিল তারপরে আমার আর কোনো জ্ঞান ছিল না। চোখ খুলে দেখলাম আমি নিজের ঘরে বিছানায় শুয়ে আছি এবং আমার পেটে ও শরীরের নিচের অংশে ব্যথাও ছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে হঠাৎ করে আমার সঙ্গে এমন কী হলো। আমি তো খুব সুস্থ সবল হয়ে বাড়ি থেকে শাশুড়ির সঙ্গে বেরিয়েছিলাম, তাহলে হঠাৎ করে আমার সঙ্গে কী এমন হলো যে আমার শরীর খুব খারাপ লাগছিল। আমার যখন জ্ঞান ফিরে এলো তখন শাশুড়ি আমার ঘরে এসে বলল, তোর জন্য আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার শাশুড়ি যখন চিৎকার করে আমাকে কথা শোনাচ্ছিলেন ঠিক ওই সময় আমার শ্বশুর আমার ঘরের ভিতর ঢুকে বললেন, একই তো তুমি এত বড় অপরাধ করেছো, তার উপর তুমি মেয়েটাকে এইভাবে কথাও শোনাচ্ছ। তুমি একজন নিজেও মা হয়ে কিভাবে একটা মেয়ের সঙ্গে এরকম করতে পারলে? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার শ্বশুর ও শাশুড়ি কিসের জন্য তারা দুইজনে একে অপরের সঙ্গে ঝামেলা করছিল। আমি যখন জিজ্ঞেস করলাম, আপনারা কেন আমাকে নিয়ে ঝামেলা করছেন, কি হয়েছে, আমি কি অপরাধ করেছি, আমার শাশুড়ি তখন আমার লম্বা চুল ধরে বললেন, তোর এই চুল দেখে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। তুই যখন পুত্র সন্তান দিতে পারবি না তাহলে তোর এই বাড়িতে থেকে কী লাভ? আমি নিজের নাতির মুখ দেখতে চাই, তাহলেই আমার নাক উঁচু হবে। আমি চাই না এই বাড়িতে কোনো কন্যা সন্তান হোক। শাশুড়ির কথা শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল। নিজের মেয়ে হয়ে এরকম কথা বলতে উনার কোনো দ্বিধাবোধ হয়নি। তারপর উনি যা বললেন সেটা শুনে তো মনে হলো যেন আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেল। তারপর উনি বললেন, যদি ওই ডাক্তারের কাছে না নিয়ে যেতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে তোর গর্ভে পুত্র নয় কন্যা সন্তান আছে। ভালো হয়েছে ডাক্তারকে বলে তোর কন্যা সন্তানকে নষ্ট করে দিয়েছি। এতদিন আমি মুখ বুজে সব কিছু সহ্য করেছিলাম, কিন্তু সেদিন শাশুড়ির এত বড় অপরাধ দেখে আমি চুপচাপ থাকতে পারিনি। সেদিন আমি শাশুড়িকে বলেছিলাম, আপনার সাহস কি করে হলো আমার সন্তানের হত্যা করার? আপনি কিভাবে আমার গর্ভের বাচ্চাটাকে মেরে ফেলতে পারলেন? এটার শাস্তি আপনি একদিন পাবেন। ভগবান কোনো দিন আপনাকে এটার জন্য ক্ষমা করবে না। আপনি এটা অনেক বড় পাপ করেছেন। এটা বলে আমি যখন চিৎকার করে কাঁদতে শুরু করলাম তখন শাশুড়ি আমার লম্বা চুল ধরে অনেক জোরে টেনে বললেন, মুখটা বন্ধ করে রাখ, বেশি বাড়াবাড়ি করলে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিব
এবং আমার ছেলের দ্বিতীয় বিয়ে দিয়ে দিব। আমার শাশুড়ি যখন আমার চুল ধরে টানাটানি করছিল, তখন আমার শ্বশুর না পেরে আমার শাশুড়িকে একটা থাপ্পড় মেরেছিল। ও বলেছিল, আমি শুধু বাধ্য হয়ে তোমার মতো মহিলার সঙ্গে এত বছর ধরে সংসার করছি, নইলে আমি অনেক আগেই এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আসলে এই বাড়িটা আমার শাশুড়ির বাবার ছিল এবং আমার শ্বশুর ঘরজামাই হয়ে এই বাড়িতে ছিল। সেদিন সারাদিন আমি কিচ্ছু খাইনি। রাতের বেলা যখন বর বাড়ি ফিরে এলো এবং তাকে যখন সব কিছু সত্যি কথা বললাম, তখন সে আমাকে বলল, আমার মা যেটা করেছে নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই করেছে, এতে এত কান্নাকাটি ও হাঙ্গামা করার কি আছে। আমি তো বিশ্বাস করতেই পারছিলাম না যে আমার বর এতটা নিষ্ঠুর ও নির্দয় কিভাবে হতে পারে। এটা জানার পরেও যে তার মা তার বাচ্চার হত্যা করেছে, তারপরেও সে বলছে তার মা নাকি আমাদের ভালোর জন্যই এটা করেছে। আমি আর সহ্য করতে না পেরে বরের কলার ধরে বললাম, তুমি যদি নিজের গর্ভের বাচ্চাটাকে নিতে, তখন তুমি বুঝতে পারতে একটা মায়ের কষ্ট কতটা হয় তার বাচ্চাকে হারানোর। ছি, তোমার মতো একটা নিষ্ঠুর লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে, যার কিনা নিজের বাচ্চার প্রতিও কোনো দয়া মায়া নেই। বর তখন নিজের কলার থেকে আমার হাত দুটোকে সরিয়ে দিয়ে বলল, ফালতু কথা না বকে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। আমার সঙ্গে অত্যাচার ও অন্যায় হলে আমি সহ্য করে নিতাম, কিন্তু আমার নিষ্পাপ ও নির্দোষ গর্ভের বাচ্চাটাকে পৃথিবীতে আসার আগেই আমার শাশুড়ি হত্যা করেছে, যার জন্য আমি চুপ করে থাকিনি। আমি মুখ খুলতে বাধ্য হয়েছিলাম। এতদিন আমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু আমার বর তার মাকে একটাও কথা বলেনি। ভেবেছিলাম তার বাচ্চার সঙ্গে অন্যায় হয়েছে, এবার হয়তো আমার বর মুখ খুলবে, কিন্তু সে তার মাকে কোনো কিচ্ছু বলেনি। এমনকি তার চোখের সামনে আমার সঙ্গে আমার শাশুড়ি অন্যায় করত, আর আমার বর চুপচাপ দেখত। শুধুমাত্র শ্বশুর আমার হয়ে শাশুড়িকে জবাব দিত। এমনকি শ্বশুরমশাই আমাকে পার্সোনালভাবে বুঝিয়ে বলতেন যে এইভাবে আমার অন্যায় সহ্য করে থাকাটা দোষ, তাই আমাকে নিজে থেকে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। সেদিনের পর থেকে শ্বশুরের কথা শুনে আমার মনে সাহস হয়েছিল এবং সাহস করে আমি অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছিলাম। আমি যখন শাশুড়িকে পাল্টে জবাব দিতে শিখলাম, তখন শাশুড়ি আমার গায়ে হাত তুলত এবং হুমকি দিত যে আমি যেই চুলের জন্য গর্ববোধ করি, সেই চুলটা কেটে নাকি আমাকে ন্যাড়া করে দিয়ে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিবে, এবং বলেছিল আমাকে নাকি আরেকটা সুযোগ দিয়েছে পুত্র সন্তান জন্ম দিয়ে এই বাড়িতে থাকার। এবার যদি আমি পুত্র সন্তান জন্ম না দিতে পারি, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। শুধু তাই নয়, আমার বরের দ্বিতীয় বিয়ে দিবে। শাশুড়ির কথা শুনে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। সেদিন আমার শাশুড়ি বলেছিল, আজকের পর থেকে আমি তোকে যেটা বলবো সেটাই শুনতে হবে, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সেদিনের পর থেকে শাশুড়ি প্রত্যেক দিন রাতে দুধের মধ্যে আমাকে কিছু একটা মিশিয়ে খাওয়াতেন এবং আমি চুপচাপ ওই দুধটা খেয়ে নিতাম। আমি শুধু এটা ভয়ে ছিলাম, যদি শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমার বাবা মায়ের মানসম্মান নষ্ট হয়ে যাবে। বাবা মায়ের মানসম্মান রক্ষা করার জন্য আমি শ্বশুরবাড়িতে সব কিছু মুখ বুজে সহ্য করেছিলাম। আমি চাইনি যে আমার জন্য বাবা মা কষ্ট পাক। সেদিনের পর থেকে শাশুড়ি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চুপচাপ বাড়ি থেকে বের হতো এবং আধ ঘন্টা পরে বাড়ি ফিরে আসতো। সেদিন রাতে যখন উনি আমাকে দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে খাওয়ালেন, তারপরে আমার আর কোনো হুঁশ জ্ঞান ছিল না। সকালবেলা যখন আমি চোখ খুলে দেখলাম, তখন ভয়ে আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি। আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। বুঝতে পারছিলাম না এটা কি করে হলো। শুধু তাই নয়, আমাকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে কেউ বেঁধে রেখেছিল এবং যেই ঘরটাতে আমি ছিলাম সেই ঘরটা ঘুটঘুটে অন্ধকার ছিল। একটা ছোট্ট ফুটো দিয়ে বাইরের আলো দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওই ঘরের মধ্যে কোনো জানালা ছিল না। শুধু তাই নয়, আমার পুরো চুল এলোমেলো হয়েছিল এবং আমার সামনে কিছু উদ্ভট জিনিসপত্র রাখা ছিল, যেমন কারো মাথার চুল, একটা কঙ্কালের মাথার খুলি ও একটা বাটিতে লাল রঙের সিঁদুর। আরও দু একটা উদ্ভট জিনিস ছিল। ওই জিনিসগুলো দেখে ভয়ে আমার বুক দুরুদুরু করছিল। তাহলে কি আমি যেটা সন্দেহ করছি, কেউ আমার সঙ্গে সেটাই করেছে? আর আমি এই অন্ধকার ঘরে কি করে এলাম? কাল রাতে তো আমার শাশুড়ি আমাকে এক গ্লাস দুধ দিয়েছিল, তারপরে আমার আর মনেই নেই যে আমার সঙ্গে কি হয়েছে। প্রথমে আমি তাড়াতাড়ি নিজের হাতের বাঁধনটা কোনো রকমভাবে খুলে তারপর পায়ের বাঁধনটা খুললাম। তারপর সেখান থেকে বেরোনোর জন্য আমি দরজা খুঁজছিলাম। তারপর দেখলাম ওই অন্ধকার ঘরের মধ্যে একটা ছোট্ট দরজা আছে। আমি ওই দরজা দিয়ে বের হতে যাব, ঠিক ওই সময় আমার শাশুড়িকে দেখতে পেলাম। আমার শাশুড়িকে দেখতে পেয়ে আমি উনাকে জড়িয়ে ধরে বললাম, মা, আমি এখানে কি করে এলাম? তখন শাশুড়ি আমাকে দেখে রেগে বলল, তুই ওই ঘর থেকে কেন বেরিয়ে এলি? তোর সাধনা এখনও পুরো হয়নি, তোকে এখানে 7 দিন থাকতে হবে।
তোকে সবথেকে ভালো তান্ত্রিকের কাছে নিয়ে এসেছে। 7 দিন পরে তুই যখন বাড়ি যাবি তখন তোর গর্ভে যে বাচ্চাটা আসবে সেটা অবশ্যই পুত্র সন্তান হবে। এই বলে শাশুড়ি আমার হাত ধরে জোর জবরদস্তি ওই অন্ধকার কুটিরের মধ্যে ভরে দিয়ে পেছন দিক থেকে দরজাটাকে লাগিয়ে দিলেন। আমি ভেতর থেকে চিৎকার ও কান্নাকাটি করে শাশুড়িকে ডাকছিলাম ও বলছিলাম, এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। আমি এখানে থাকতে পারবো না। আমি বাড়ি যেতে চাই। আপনি আমাকে এখান থেকে বের করেন। আপনি আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন। আমার শাশুড়ি তখন কুটিরের বাইরে থেকে বললেন, আমার নাতির মুখ দেখার জন্য যা করতে হয় আমি তাই করব, কিন্তু আমার নাতিই চাই। তাই 7 দিন তোকে এই কুটিরের মধ্যেই থাকতে হবে। তোর সাধনা যখন পূরণ হবে তখন আমি নিজে তোকে এখান থেকে নিয়ে যাব। আমি কেঁদে কেটে অনুরোধ করছিলাম যাতে এই অন্ধকার কুটির থেকে আমাকে বের করে, কিন্তু শাশুড়ি আমার কোনো কথা শোনেনি। ওই অন্ধকার ঘরের মধ্যে আমার ভীষণ ভয় লাগছিল। সেদিন সারাদিন আমি না খেয়ে ওই ঘরের মধ্যেই পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলায় মনে হলো ওই ঘরের মধ্যে কেউ ঢুকেছে, কিন্তু আমি তার চেহারা দেখতে পাইনি। তবে মনে হচ্ছিল লম্বা চুল ও দাড়িওয়ালা কোনো একজন মানুষ কালো রঙের ধুতি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে কালো রঙের শাড়ি পরে একটি মহিলাও আছে। তারপর ওই মহিলাটা জোর জবরদস্তি আমার হাত পা বেঁধে ওই তান্ত্রিকের সামনে বসিয়ে দিল। তারপর জানি না ওই তান্ত্রিকটা আমার উপরে কী এমন ঝাড়ফুঁক দিল, তারপর আমার আর কিচ্ছু মনে ছিল না। আমার যখন চোখ খুলল তখন আমি অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি। তখন আমি বুঝতে পারলাম এটা গভীর রাত, কারণ ওই ছোট্ট ফুটো দিয়ে আলো আসলে আমি বুঝতে পারতাম সকাল হয়েছে। জানি না ওই তান্ত্রিক আমাকে অজ্ঞান করে দিয়ে আমার সঙ্গে কী করত। সেদিন সারা রাত আমি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ওই অন্ধকার কুটির থেকে বের হতে পারিনি। আমি তো ভয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর যখন চোখ খুললাম তখন দেখলাম শ্বশুরমশাই আমার পাশে বসে আছে। শুধু তাই নয়, আমার বাবা মা এবং আমার দাদারাও আমার পাশেই বসেছিল। আমি তখন তাড়াতাড়ি বিছানায় উঠে বসে হাউমাউ করে কেঁদে আমার মাকে জড়িয়ে ধরলাম। মাও আমার কান্না দেখে কাঁদতে শুরু করলো। মা ও বাবা তখন আমাকে বলল, এই কথাগুলো তুই আমাদেরকে আগে বলিসনি কেন? আমরা তো ভাবছিলাম তুই শ্বশুরবাড়িতে অনেক ভালো আছিস, ওই জন্যই হয়তো বাবার বাড়ি আসিস না। কিন্তু তোর শ্বশুর যদি আজ তোকে না বাঁচাতো তাহলে ওই তান্ত্রিক বাবা তোকে শেষ করে দিত। মা বাবার কথা শুনে আমি যখন নিজেকে দেখলাম তখন বুঝতে পারলাম আমার শরীরের প্রতি কোনো খেয়াল ছিল না। আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিলাম। তারপর আমি শ্বশুরকে যখন জিজ্ঞেস করলাম আসলে আমার সঙ্গে কী হয়েছিল, তখন উনি আমাকে যা বলেছিলেন সেটা শুনে তো মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ আমার শাশুড়ি তার নাতির মুখ দেখার জন্য এতটা পাগল ছিল যে তান্ত্রিক ও সাধু বাবার প্রত্যেকটা কথা মেনে চলতো। আসলে সেদিন রাতের বেলা শাশুড়ি যখন আমাকে দুধ খাইয়েছিল তখন ওই দুধ খাওয়ার পরে আমার আর কোনো হুঁশ জ্ঞান ছিল না, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমার শাশুড়ি নাকি লুকিয়ে আমাকে বাড়ি থেকে বের করে ওই তান্ত্রিকের কাছে নিয়ে গেছিল। তারপর বাড়ি ফিরে সবাইকে বলেছিল আমি নাকি বাবার বাড়ি চলে গেছি। কিন্তু শ্বশুরমশাই আমার শাশুড়ির কথার বিশ্বাস না করে যখন আমার বাবা মাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে আমি ওখানে আছি নাকি, তখন আমার বাবা মা বলেছিল আমি তো বাড়ি যাইনি। তখনই আমার শ্বশুর বুঝে গেছিল যে আমার শাশুড়ি নিশ্চয়ই আমার সঙ্গে কিছু খারাপ কাজ করেছে। তাই আমার শাশুড়ি যখন লুকিয়ে ওই তান্ত্রিকের কাছে আসতো তখন আমার শ্বশুর আমার শাশুড়ির পিছন করেছিল এবং দেখতে পেয়েছিল যে আমাকে একটা কুঠিরের মধ্যে বন্দি করে রেখেছে। তারপর সেদিন সকালবেলা সুযোগ বুঝে পুলিশকে সঙ্গে করে আমার শ্বশুর ডেকে নিয়ে এসেছিল। তারপর যখন দেখেছিল ওই তান্ত্রিক কুঠিরের মধ্যে আমাকে অজ্ঞান করে দিয়ে আমার সঙ্গে খারাপ কাজ করছে তখন পুলিশে ওই ভণ্ড তান্ত্রিককে ধরে নিয়ে গেছিল এবং শ্বশুরমশাই ওই অবস্থায় আমাকে বাবার বাড়ি নিয়ে এসে আমার বাবা মাকে সব সত্যি কথা বলে দিয়েছিল যে কিভাবে আমার শাশুড়ি আমার সঙ্গে দিনের পর দিন অত্যাচার করেছে। সব কিছু শোনার পরে আমার বাবা মা শ্বশুরমশাইকে বলেছিল তারা আর আমাকে ওই বাড়িতে কোনো দিন পাঠাবে না, কারণ যেখানে আমার স্বামী আমাকে কোনো দিন রক্ষা করেনি তাহলে সেই বাড়িতে আমার আর কোনো মূল্য নেই। এবং আমার শ্বশুর বাবা মাকে এই ব্যাপারে বাধাও দেয়নি, কারণ আমার শ্বশুরমশাই সব কিছু নিজের চোখে দেখেছিল যে কিভাবে আমার শাশুড়ি দিনের পর দিন আমার সঙ্গে অন্যায় করে গেছে এবং এই ব্যাপারে আমার বড় আমাকে কোনো দিন সাপোর্ট করেনি। তার মাকে কোনো দিন বাধাও দেয়নি যে আমার সঙ্গে যাতে অন্যায় না করে। তাই আমি আর কোনো দিন ওই বাড়িতে ফিরে যেতে চাইনি। পরে শুনেছিলাম আমার শাশুড়ি নাকি অনেক চেষ্টা করেছিল বরের দ্বিতীয় বিয়ে দেওয়ার, কিন্তু আমার শ্বশুর প্রত্যেকবার তার বিয়ে ভাঙিয়েছে, এটা বলে যে আমার শাশুড়ি কিভাবে আমার সঙ্গে অন্যায় করেছে। ওইসব শোনার পরে আমার বরকে কোনো বাবা তার মেয়ে দিতে রাজি হয়নি। এমনকি আমার দেওরও তার মাকে বলেছিল যে মা, তুমি বৌদির সঙ্গে যত অন্যায় করেছো তাহলে তো আমি যখন বিয়ে করে বউ নিয়ে আসবো তখন তুমি আমার বউয়ের সঙ্গেও এরকম করবে। তাই আমি এখানে থাকতে চাই না। আমার দেওর নাকি শহরে ছোট্ট বাড়ি কিনে ওখানেই বিয়ে করে বউ নিয়ে আছে। আমার শাশুড়ির ভয়ে সে নিজের বউকে কোনোদিন গ্রামের বাড়িতে নিয়ে আসেনি।
ওই ঘটনাটা হতে আজ 2 বছর হয়ে গেছে। মাঝে মধ্যে আমার শ্বশুর আমার সঙ্গে দেখা করতে আসে। উনি এখন আমার শাশুড়ির সঙ্গে থাকেন না, এখন সৈকত তার মায়ের সঙ্গে থাকে এবং আমার দেওরও আমার শ্বশুর ওই বাড়িতে থাকে না। 2 বছর পরে সৈকত যখন নিজের ভুল বুঝতে পেরেছিল তখন সে একদিন আমার কাছে এসে ক্ষমা চেয়েছিল। সেদিনও নিজের মুখে বলেছিল যে আমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে এবং সে আমাকে একা ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছে। কারণ এখন আমার শাশুড়ি সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে, এমনকি উনি কথাও বলতে পারেন না। হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে প্যারালাইজড হয়ে গেছে এবং ওনার সেবা করার জন্য ওনার পাশে কেউ নেই। যখন আমার শাশুড়ি নিজের ভুল বুঝতে পারল তখন উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা ভুল বুঝতে পেরে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল এবং আমার বর আমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমার বাবা মা রাজি হয়নি। আমার বাবা মা সৈকতকে অনেক কড়া কথা শুনিয়েছিল, কিন্তু সৈকত আমার পা ধরে আমার কাছে একটা সুযোগ চেয়েছিল এবং বলেছিল এরপরে সে কখনো আমার চোখে জল আসতে দেবে না এবং অন্যায়ের প্রতিবাদ করবে। কিন্তু এখন আর অন্যায়ের প্রতিবাদ করার মতো কিছুই ছিল না, কারণ আমার শাশুড়ি তো অচল হয়ে গেছে এবং আমার শ্বশুর তো শাশুড়ির সঙ্গেই থাকে না। তাই আমি বরকে বলেছিলাম আগে শ্বশুরকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে, তারপরে আমি শ্বশুর বাড়ি যাব। আমার কথা মতো বর যখন শ্বশুরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল তখন আমিও আমার বরকে একটা সুযোগ দিয়েছিলাম এবং বাবা মাকে বলেছিলাম আমাকে যাতে শ্বশুর বাড়ি যেতে দেয়। শ্বশুর বাড়ি এসে দেখলাম আমার শাশুড়ির অবস্থা খুবই খারাপ। শুধু তাই নয়, আমার বর অনেক চেঞ্জ হয়ে গেছিল এবং আমাকে আগের থেকে অনেক ভালোবাসতো। এখন বরের সঙ্গে অনেক ভালো আছি এবং সুখে আছি। আমার শাশুড়িও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে, উনি এখন কথাও বলতে পারছেন। আর শ্বশুরবাড়ি আসতে আমার 6 মাস হয়ে গেছে। শাশুড়ি যখন একটু সুস্থ হয়ে উঠল তখন উনিও আমার পা ধরে ক্ষমা চেয়েছিলেন, কারণ বুঝতে পেরেছিলেন যে উনি আমার সঙ্গে কত অন্যায় করেছিলেন এবং শেষে আমিও ওনার সেবা করে যত্ন করে ওনাকে সুস্থ করে তুলেছিলাম। বন্ধুরা, তাই কোনো মানুষকে অত বেশি অবহেলা করতে নেই, কারণ ওই মানুষের কখনো না কখনো প্রয়োজন হতেই পারে। এখন আমি শ্বশুরবাড়িতে খুব সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।